আমরা দেখেছি যে হবিগঞ্জে যেই হামলার শিকার হয়েছে এনসিপি নেতারা, এবং সার্জিস আলম বলছেন যে অভিযোগ করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি গাড়ির উপরে বা তাদের গাড়ির উপরে হামলা করা হয়েছে, রড দিয়ে পিটিয়েছে। আসলে এই হামলাটা কেন, মানে এনসিপি নেতাদের উপরে কেন এই হামলা? এর আগেও আমরা দেখেছি সাভারে যেদিন তারা শুরু করেছিল পদযাত্রা, সাভারেও তাদের সমাবেশে বোমা হামলা হয়েছিল। এগুলো কেন? জি, ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য, এবং আপনাকে এর পূর্বে আমি আপনার অনেকগুলো লাইভে যুক্ত হয়েছিলাম বিভিন্ন সময়, এবং ওই লাইভগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে হয় জুলাইতে সব থেকে বেশি আপনার প্রোগ্রামগুলোতে আমার যুক্ত হওয়া হয়েছে বিভিন্ন সময়। এবং ওই লাইভগুলোর পরবর্তী সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং ওই লাইভের অনেকগুলো বিষয় আসলে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে এটার প্রতিফলনের বিভিন্ন ইস্যুতে আসলে ওই টপিক গুলো বিভিন্ন সময় চলে আসে, এবং আমরা অফারে যখন কথা বলেছি তখন এই বিষয়গুলো আসে। তো আজকে আমরা যে কথাটাই বলবো, আর মনে হচ্ছে এগুলো নিয়ে পরবর্তীতে আরো ধূম্রজাল সৃষ্টি হতে পারে, আবার পজিটিভ কিছু হতে পারে, নেগেটিভ কিছু হতে পারে। আমি আজকের এই ঘটনাকে আমি আসলে যেভাবে ব্যাখ্যা করতে চাই, দেখেন, 5ই আগস্টের আগে বা 5ই আগস্টের পরবর্তী 1-2 মাস পর্যন্ত জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান ছিল সেই সময় পুরো আন্দোলনে ছাত্রলীগ ভার্সেস সাধারণ শিক্ষার্থী, বা আওয়ামী লীগ ভার্সেস সাধারণ শিক্ষার্থী, বা সরকার যে রুলিং পার্টি যেটা ছিল সেটা ভার্সেস সাধারণ শিক্ষার্থী, এইভাবে পুরো সময়টা হচ্ছে অতিবাহিত হয়েছিল। এর মাঝখানে অন্য কোনো ডিভিশন ছিল না, থার্ড বা ফোর্থ কোনো পার্টি ছিল না, 1 ভার্সেস 1 এরকম একটা বিষয় ছিল। জামাত বলেন, শিবির বলেন, ছাত্রদল বলেন, বিএনপি বলেন, আর সাধারণ যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম, আমাদের নন পার্টিসান জায়গা থেকে আমাদের যে বিষয়টি ছিল সেই জায়গায় সবাই একটা স্টেরিওটাইপের মধ্যে চলে আসছিল, সাধারণ। এবং বিএনপিও তখন সাধারণ, অন্যান্য সাধারণ শিক্ষার্থীও সাধারণ, জামাতও সাধারণ। 5ই আগস্টের পরেও এই মোটামুটি 1-1.5 মাস বা 2 মাস 3 মাস পর্যন্ত এই বিষয়টি চলে যাচ্ছিল। এরপরে আস্তে আস্তে স্বাভাবিকভাবে যে যার যার আইডিওলজিতে ছিল সে সেখানে ফিরে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। এখন তাহলে 5ই আগস্টের আগে যে ঘটনাগুলোর জন্য, যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সবাই একত্রিত হয়ে গিয়েছিল একটা স্বৈরাচার তাড়ানোর জন্য, কি এমন ঘটলো যে 5ই আগস্টের পরবর্তীতে এই সবাই আস্তে আস্তে নিজেদের যে যার যার মতিগতি নিয়ে চলে যাচ্ছিল, বা সেই মতিগতি গুলো আবার কি এমন যে একেবারে একজন আরেকজন একদম সরাসরি মুদ্রার এপিট ওপিট হয়ে যাচ্ছিল, উল্টো একেবারে 180 ডিগ্রি উল্টো হয়ে যাচ্ছিল। স্বার্থের দ্বন্দ্বের জায়গা যদি আমি বাদ দিয়ে, পলিটিক্স এর বিষয়গুলো বাদ দিয়ে যদি আমি নর্মালি ধরি, মানুষের নর্মস বা তার আচার আচরণ, চালচলন, সবকিছুতে তার প্রতি আমার কি ধরনের প্রতিক্রিয়া হবে, নট অ্যাজ আ পলিটিক্যাল পার্সন হিসেবে, এর বাইরেও আরো একটা সামাজিক মূল্যবোধের জায়গা থাকে, এবং একই জায়গায় আমার নিজের ব্যক্তিগত প্রতিফলনের কিছু জায়গা থাকে। তো সেই জায়গা থেকে আমরা অনেক কিছু চিন্তা করি। একটা মানুষের তার পলিটিক্স এর বাইরেও তার অনেক বড় একটা লাইফ থাকে। যদিও আমরা যে যারা বড় বড় পলিটিশিয়ান, যত বেশি সে পলিটিক্স এর মধ্যে ঢুকে যায়, বেশি এক্সপোজড হয় মিডিয়ার থ্রুতে, সে তত বেশি পলিটিক্স হয়ে যায়, তার ব্যক্তিগত লাইফ তত বেশি কমে যায়। তো সেই জায়গা থেকে যদি আপনি ব্যাখ্যা করতে চান, সার্জিস কিংবা অন্যান্য যেই আছে তাদের ব্যক্তিগত জীবনে দেখেন, একটা জায়গায় গিয়ে দাঁড়ালে বা গণঅভ্যুত্থানের শক্তি যেভাবেই হোক, তাদের এক ধরনের অ্যাকসেপ্টেন্স তাদের ক্রিয়েট হয়েছে। আমি সার্জিসকে বা হাসনাতকে নিয়ে গত কয়েকদিন আগে বাংলাদেশ প্রতিদিনে আমার একটা বক্তব্য ছিল। আসলে বাংলাদেশ প্রতিদিনে সার্জিস বা হাসনাতকে নিয়ে আমার কোনো বক্তব্য ছিল না, মূলত ওটি ছিল জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে, জুলাই মাস যাচ্ছে, জুলাই নিয়ে একটা স্মৃতিচারণ ছিল, প্রায় 1.5 ঘন্টার একটা আমার ইন্টারভিউ ছিল। সেখানে আমি একটা পজিশনে এসে সার্জিস আর হাসনাতের বিভিন্ন অসঙ্গতির কথা বা তাদের সাথে আমাদের যে এক্সপিরিয়েন্স আমরা দেখেছি সেই কথাগুলো আমি শেয়ার করেছিলাম। তো ওই 2.5 মিনিটের কাটটুকু জাস্ট হচ্ছে ওখান থেকে পাবলিশ করা হয়েছে, বাকিটুকু এখনো পাবলিশ করা হয়নি, সেটা হয়তো বা পরবর্তীতে পাবলিশ করা হবে, যেটা আমাকে বলেছে আর কি চ্যানেল থেকে। তাই বলে বিরোধিতা করছি বলে আমি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবো না। আজকে সার্জিসের বা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার যে বিষয়টা কি কারণে হতে পারে, তাদের সাথে কি তাদের কোনো টেন্ডার নিয়ে ঝামেলা হয়েছে, না কোনো অন্য কোনো স্বার্থ নিয়ে ঝামেলা হয়েছে? বিষয়গুলো কিন্তু এরকম ছিল না, বা এরকম নাই বলে আমি বিশ্বাস করি এখন পর্যন্ত যতটুকু আমরা খবর পেয়েছি। নাসিরুদ্দিন পাটোয়ারি রাজনৈতিক মনে করছেন না কেন? মানে রাজনৈতিক কারণে আমি সেখানে আসছি। হ্যাঁ, আমি সেখানে আসছি। নাসিরুদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দেয় ব্যক্তিগত জীবনে, আমরা অনেক সময় দেখেছি যে পাটোয়ারির বক্তব্য অনেক সময় বেয়াদবি সামিল করা হয়, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে, কিংবা সালাউদ্দিন আহমেদকে নিয়ে, কিংবা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, যেভাবে বক্তব্যটা সে দেয় সেটাকে অনেক সময় বেয়াদবি সামিল হিসেবে ধরা হয়।
তো বক্তব্যের এবং তার অন্য কোনো বিষয়ে তার ত্রুটি আছে বলে এখন পর্যন্ত আমি জানি না। সার্জিসের ব্যাপারটা ভিন্ন, তার জায়গায় অনেকটা কন্ট্রোভার্সি আছে স্টিল নাও, যেটা আমি নিজেও বলেছি এবং অনেকের জায়গা থেকে বলছে। তো গত কয়েক মাস আগে যখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করা হয়, এটাও একই কারণই ছিল, যে মূলত একটাই কারণ যে সে সবাইকে প্রচন্ড ভাবে বাজেভাবে আক্রমণ করে আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলে, যেটা সহ্যের যোগ্য না। তো টকশো গুলোতে আমরা দেখছি বিভিন্ন সময় এই আলাপ আলোচনাগুলো হচ্ছে। আমার এখন প্রশ্ন হচ্ছে, এই যে এতটা একটা ভালো একটা বন্ডিং ছিল এবং পরবর্তী সময়ে যেটাই হোক আমাদের বক্তব্যের খাতিরেও যদি আমি ধরে নেই এটাই যদি মূল উদ্দেশ্য থাকে, যেটা আমার কাছে এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে, তাহলে আমি বক্তব্যের ছুরির জায়গায় আমি ছুরি মারবো, বক্তব্যের পিছে আমি একটা বক্তব্য দিয়ে কথা বলবো। সার্জিস বা নাসিরউদ্দিন পাটোয়ারি যদি কোনো একটা বেফাস মন্তব্য করে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে রাশেদ খান বলে নাই যে সে তো হচ্ছে মির্জা ফখরুল সাহেবের জুতো টানার যোগ্য হয়নি, কয়েকদিন আজকের তো মনে হয় বক্তব্য বা গতকালকে বক্তব্য বলেছে। তো সেটা বক্তব্যের জায়গায় সীমাবদ্ধ থাকাটাই তো উচিত। আমি একজনের মৌখিক ভাষায় একটা বক্তব্য দিলে সেটাকে আমি হাত দিয়ে বা আমি হচ্ছে ফিজিক্যালি প্রহার করতে হচ্ছে, এইটা দিয়ে দুটো বিষয় প্রমাণ হয়। একটা হচ্ছে আপনি তীব্র হিংসাত্মক একটা জায়গায় চলে যাচ্ছেন এবং হিংস্র মনুষ্যত্বের একটা জায়গায় আপনি চলে যাচ্ছেন, যেটা শেখ হাসিনা 16 বছর চর্চা করে করে একটা পর্যায়ে গিয়ে স্বৈরাচার হয়ে গিয়েছিল। আর সেকেন্ড আরেকটা হচ্ছে আপনি আসলে একজন অকেজো মাল। আপনি আপনার রাজনৈতিক ভাবে বা আপনি বুদ্ধিভিত্তিক জায়গা থেকে এটাকে ডিফেন্ড করার মতো বা মৌখিক বা আপনার মুখবিবর থেকে যে শব্দ উচ্চারণ হয় সেটা দিয়ে আপনি ডিফেন্ড করতে ব্যর্থ হচ্ছেন। এই দুটো জায়গায় আপনার প্রমাণ হয়। তো আজকে সার্জিস বা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে, আমরা সার্জিস বা নাসিরউদ্দিন পাটোয়ারি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা হয় যে নেতারা ক্ষতিগ্রস্ত কম হয়, তাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত বেশি হয়, বা তাদের পর সেকেন্ড লেয়ারে ক্ষতিগ্রস্ত বেশি হয়। একজনকে দেখলাম রড দিয়ে হচ্ছে চোখের মধ্যে বোধহয় ঢুকিয়ে দিয়েছে, তার ওই চোখটা নষ্ট হয়ে গেছে, প্লাস্টিক। আবার যারা হামলা করেছে তারাও দেখলাম আবার হসপিটালে গিয়ে শুয়ে আছে, তারা দাবি করছে তারা নাকি আহত হয়েছে, যেটা মনে হয় নাই বাস্তবপক্ষে যে তারা আহত হয়েছে। তো এই হামলার প্রেক্ষিতে আমি 9 দফা দাবির কথাটা আমি উল্লেখ করতে চাই। সেখানে একটা কথা ছিল লজিক ভিত্তিক ছাত্র রাজনীতি। আমি 5ই আগস্টের পরে প্রথম টকশোতে এই কথাটা বলেছিলাম যে ছাত্র পরে রাজনীতি। তো যেই ছাত্র বা যেসব যাদেরকে বিএনপি বা আমি যদি বলি জামাত শিবির, জামাত মানে মেইন যে অর্গানিক ফর্মটা যেটা আছে, অর্গানিক বডি যেটা আছে, মূল যে রাজনৈতিক দল যেটা, তারা যদি ছাত্র দল মানে ছাত্রদের যে তাদের যে উইংটা থাকে সেটাকে যদি তাদের নিজস্ব পেটোয়া বাহিনী হিসেবে ইউজ করে, তাহলে এটা শেখ হাসিনার দিকে চলে যাবে। সেটা আওয়ামী লীগেরই বা ছাত্রলীগেরই নামান্তর হবে। সেটা প্রমাণ আমরা প্রিভিয়াস সময় দেখেছি। ছাত্র রাজনীতি বাদ দিয়ে অমুক ভাইয়ের পিছনে যেতে হচ্ছে, তমুক ভাইয়ের পিছনে যেতে হচ্ছে, তারা যে নির্দেশ দিচ্ছে সেটা ভালো খারাপ মন্দ হচ্ছে না কি হচ্ছে সেটা কোনো ধরনের বাছবিচার না করে তাদের উপর ডিরেক্ট অ্যাটাকটা করছে। আজকে স্পষ্টতই দেখা গিয়েছে যে যিনি হামলা করছেন লাল একটা গেঞ্জি পরা, এখানে স্পষ্টভাবে উল্লেখ যুব দল বা ছাত্র দল, কিছু একটা উল্লেখ আছে সেখানে। এটা বোঝা যাচ্ছে যে এখানে ছাত্র দলের নেতাকর্মী হামলা করেছে। তো এই হামলার প্রেক্ষিতে যদি এই নীতিগত জায়গা থেকে, রাজনীতিগত জায়গা থেকে, দুই জায়গা থেকে যদি এই ইয়াটা আমাদের মধ্যে যে বন্ডিংটা যতটুকু ক্রিয়েট হয়েছিল 5ই আগস্টের আগে পরে, যেটা আমি শুরুতেই বলে নিয়েছি, এটা যদি কোনো কারণে ভগ্নাংশের দ্বার প্রান্তে চলে আসে, তাহলেই কেবল তখন মাত্রই সম্ভব যে শেখ হাসিনা যে ফিরে আসার কথা যে ডিসেম্বরে আমরা উড়িয়ে দিলাম, শেখ হাসিনা আপা ফিরবে কি ফিরবে না, বা আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, সেটা ডিপেন্ড করছে আমাদের কতটুকু নিজেদের মধ্যে ইউনিটি কতটুকু রক্ষিত হচ্ছে। এই সময়ে এসে এই হামলাগুলোকে যারা এন্টারটেইন করবে বিএনপির জায়গা থেকে হোক, হামলা তো করেছে একদল, এর পরবর্তীতে যারা এন্টারটেইনও করার চেষ্টা করবে তাদের জায়গা থেকে আমি মনে করবো যে জাতীয় ঐক্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এবং তাদেরও হয়তো বা অন্য কোনো এজেন্ডা আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে। এটি আমার কাছে স্পষ্টভাবে মনে হচ্ছে। আমি এমন না যে আমি এনসিপির কেউ, বা এমন না যে আমি সার্জিসের কোনো শুভাকাঙ্ক্ষী। আমি কিন্তু এদের তীব্র সমালোচক এবং বিভিন্ন সময় সমালোচনা করে কথাও বলেছি। তো সেই জায়গা থেকে বলার কোনো অপেক্ষায় রাখেন, আমি তাদের পক্ষ হয়ে একটা নির্দিষ্ট দলের পক্ষ হয়ে কাজ করছি বা পক্ষ হয়ে কোনো আমি বক্তব্য দিতে আসছি আজকে টকশোতে। তো সেই জায়গা থেকে আমার স্পষ্ট বার্তা আছে, সেটি হলো যে এই হামলাগুলোকে আপনি আপনারা টকশোতে বসে বা টকশো টেবিলে আপনারা যদি ডিফেন্ড না করতে পেরে যদি উঠে আপনি চলে যান এবং উঠে চলে গিয়ে পরবর্তীতে হামলা দিয়ে সেটা জবাব দিতে হয়, তাহলে জনগণের কাছে আপনারা অতি শীঘ্রই এবং অতি অল্প সময় আপনার অ্যাকসেপ্টেন্সিটা হারাবেন। 5ই আগস্ট বা স্বৈরাচারী শেখ হাসিনা 17 বছর লাগছে তাকে তাড়াইতে। জেনজির কাছে জেনজির যে প্রকল্প তৈরি হয়েছে, হাতে নিয়েছে, বা তাদের যে ট্রেনটা চালু হয়েছে, এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে তাদের যত বেশি তারা দ্রুত যাবে, স্বৈরাচার বা অন্য কেউ যদি যারা স্বৈরাচারী মনোভাব পোষণ করতে চায় বা চাইবে, তাদের অবস্থান থেকে তারাও হচ্ছে তত দ্রুততার সাথেই তাদেরও পতন ঘটবে।
আমি আমি আর বেশি এই প্রসঙ্গে বলতে চাইবো না। জি, এখানে একটা জোড়া প্রশ্ন হয়ে গিয়েছে। দেখুন, কোনটাকে মব বলছি আর কোনটাকে মব বলছি না, এই প্রশ্নটা আসলে অনেক বড় একটা ডিবেটের বিষয়। স্টেরিওটিপিক্যাল জায়গা থেকে ওই যে শেখ হাসিনা যেভাবে ইউজ করতো একটা টার্ম, কিছু হলে জঙ্গি, তার নিজস্ব ছাত্র সংগঠনের লোকজন যখন মেয়েদের উপরে হাত তুলতো এটা কোনো এটাকে একটা আপনি হাতাহাতি বা অন্য কোনো ট্যাগ দিয়ে হচ্ছে আপনি এটাকে হালকা করে ফেলতেন। আর অন্য কোথাও হামলা হলে জঙ্গি হামলা হয়েছে, এইভাবে আপনি এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতেন। সেম একইভাবে মবের যে বিষয়টা আসছে, যে মব করা হচ্ছে, মব করে এটা করা হচ্ছে, এই বিষয়টাকে আমার আসলে মনে হয় যে এটাও একটা মানে ইনফিউজ করে দেওয়া একটা ট্রিগার্ড এন্ড টার্গেটেড একটা পয়েন্ট ছাড়া আর কিছুই না। এখন আমি মবের সংজ্ঞা কি, মব সেনাবাহিনীর কাছে যখন বলা হয়েছিল যে মবের ডেফিনিশনটা কি হবে বা মব বলতে কি বোঝায়, 7 জনের অধিক সময় অধিক বেশি 7 জনের অধিক এরকম একটা অ্যামাউন্টের কথা বলা হয়েছে, যারা একত্রিত হয়ে কোনো মানে উত্তেজনামূলক কোনো কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকলে সেটাকে মব হিসেবে উল্লেখ করা যায়। আরো কিছু বাধ্যবাধকতা আছে। তো সেই মবটা কি শুধু বিরোধী দলের জন্য বা অন্য কোনো জায়গায় শুধু সীমাবদ্ধ কিনা, অন্য কোথাও কিনা? তো মব বললে আপনাকে ওই 7 জনের মধ্যে 7 জন যেই হোক, এটা ছাত্র দল হোক, শিবির হোক বা এনসিপির লোক হোক, সবাইকে মব হিসেবে আপনাকে এটা ট্রিট করতে হবে। তো আমি এই মবের বিষয় আসলে ভাবে না বলে আমার মনে হয় যে এই জায়গা থেকে আসলে এই কার্যক্রমগুলোতে মানে দলীয় জায়গা থেকে সমর্থন আছে কিনা এটা খতিয়ে দেখা উচিত। এটা এখন মববাজি হোক বা আপনি তো নামে একজন মানুষকে নাম বলতেই পারেন। জি, আমি শেষ করছি। আমি এই জায়গা থেকে বলছি যে এইটাকে যদি তাদের অবস্থান থেকে তারা যদি এটাকে উস্কে দেয়, মানে দেওয়ার চিন্তা করে, যে এই যে আজকে যেটা হামলা হলো, তো বিরোধী দল, এই বিরোধী দলে যে কচু কেটে কেটে নাকি আপনার ডাকাত হয়ে যায়, কচু কাটতে কাটতে নাকি মানুষ কাটা শুরু করে দেয়, একটা কথা আছে। আজকে বিরোধী দল বলে আপনি হামলা করবেন, হামলা করতে করতে আপনি ট্রেনিং পেয়ে পরবর্তী দিন এই যে সাধারণ শিক্ষার্থী মানে আপনি ভুলে গেলে কিন্তু চলবে না যে 5ই আগস্ট বা 24শে জুলাই গণঅভ্যুত্থানের সব থেকে বড় অংশটা ছিল এই যে নন পার্টিসান পলিটিক্স এর জায়গা। নন পার্টিসান যারা পলিটিক্স করছে, নন পার্টিসান পলিটিক্স বলতে যারা কোনো পার্টি পলিটিক্স এর মধ্যে নেই, তো তারাও এক ধরনের পলিটিশিয়ান। কিন্তু তাদের উপরও যদি আপনি আজকে এই চর্চা করতে করতে তাদের উপরে যদি আপনি হাত তুলে আনেন, তাহলে আপনাকে স্বৈরাচার বলতেও কিন্তু সাধারণ জনগণ দ্বিধাবোধ করবে না, সাধারণ শিক্ষার্থীরাও দ্বিধাবোধ করবে না।